সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সাম্প্রতিক বিশৃঙ্খলার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে মির্জা ফখরুল। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস ডক্টর ইউনূসের। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করে তারা কাজ করছেন। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে শনিবার থেকে রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের সভা। প্রেস সচিব জানালেন, সবার সাথে আলোচনার পর চূড়ান্ত হবে ভোটের দিনক্ষণ। গণঅভ্যুত্থানে আহত ডাবি শিক্ষার্থীদের সম্মাননা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহীদ পরিবার ও আহতদেরকে রাষ্ট্রীয়ভাবে সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু। যারা গণ্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা, তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। শাহবাগে নিয়োগ প্রত্যাশী প্রাথমিক শিক্ষকদের সাথে পুলিশের ধাক্কাধাক্কি, লাঠিচার্জ, সড়ক অবরোধে যানজট ভোগান্তি। সরকার সুপারিশ প্রাপ্ত করছে, রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে দিয়ে সরকারি আবার আমাকে চাকরি দিতে, আমাকে রাস্তায় বসে দিতে। আমাদের সুপারিশ প্রাপ্ত করছে এই সরকার, আবার এই সরকারই এখন রায় দিয়ে দিল যে এই রেজাল্ট বাতিল। সাবেক মন্ত্রী আকম মোজাম্মেলের বিপুল সম্পদের তথ্যে হতবাক গাজীপুরবাসী। শহরেই 4টি বাড়ির সন্ধান, জমি মিলেছে একরের পর একর। চেয়ারম্যান ছিল তখন থেকে থাকতো আর কি, দেখতাম। বিল্ডিংটা কার? এটা হচ্ছে মন্ত্রী সাহেবের ছেলে। মন্ত্রী হওয়ার আগে শুধু এই তিন সেট এটাই ছিল, আর পরে যেটা করছে এটা বিল্ডিং করছে। এবার হজে শিশুদের নেওয়া যাবে না, সৌদি আরবের নতুন নিয়ম। 14 ফেব্রুয়ারির মধ্যে থাকা খাওয়ার বন্দোবস্তের চুক্তি করতে হবে এজেন্সিগুলোকে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে নীতি সুদ হার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা। জুলাইয়ের মধ্যে মূল্যস্ফীতি 7 থেকে 8% নামবে আশা গভর্নরের। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, আপনাদের সাথে পুরো সংবাদ জুড়ে থাকছি আমি ফারহানা ন্যান্সি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে দ্রুত নির্বাচনের তাগাদা দিয়েছে বিএনপি, আর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন মেনে নেবে না বিএনপি। সাম্প্রতিক বিশৃঙ্খলার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বৈঠকে রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে চার্টার অফ রিফর্মস গঠনের পরামর্শ দিয়েছে বিএনপি, যা বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। সোমবার সন্ধ্যা 6টার পরপরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির 2 সদস্য সালাউদ্দিন আহমেদ ও হাফিজউদ্দিন আহমেদ প্রবেশ করেন প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায়। সাম্প্রতিক নানান অস্থিরতার প্রেক্ষিতে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির এই বৈঠক। অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস ও বিরাজমান রাষ্ট্র পরিস্থিতি বিষয়ে বিএনপির পক্ষ থেকে লিখিত বক্তব্য তুলে দেওয়া হয় প্রধান উপদেষ্টার কাছে। লিখিত বক্তব্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় আনা দরকার বলেও মনে করে বিএনপি। জনগণ আইন নিজের হাতে তুলে নিচ্ছে বলেও জানায় দলটি। এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। বৈঠক শেষে মির্জা ফখরুল জানান, দ্রুত নির্বাচনে তাগিদ দিয়েছে বিএনপি। 15 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেন বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি
নির্বাচনের ব্যবস্থার জন্য তারা কাজ করছেন এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি। 15 তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলতে যাবেন। সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটো একসঙ্গে চলতে পারে, তাই রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে চার্টার অফ রিফর্মস গঠনের পরামর্শ দিয়েছে বিএনপি। সেই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি মানবে না বলেও জানান মির্জা ফখরুল। আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। ডেভিল হান্ট, আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়। কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, লিখিত বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি সেই আহ্বানও জানায় বিএনপি। সেই সঙ্গে দলের পক্ষ থেকে বলা হয়, কোনো কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করছে। সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সব রাজনৈতিক দল একমত হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার। এই তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে 15 ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের সভা শুরু হবে। জানান, অপারেশন ডেভিল হান্টে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করতে বিএনপির আহ্বানে সমর্থন জানিয়েছে সরকার। নানা ঘটনাবহুল সময় অতিবাহিত করছে বাংলাদেশ, প্রতিনিয়ত বদলাচ্ছে চিত্র। যুক্তরাষ্ট্র থেকে ফিরে তাই প্রধান উপদেষ্টার বাসায় যান বিএনপি মহাসচিব সহ 3 শীর্ষ নেতা। আলোচনার সারসংক্ষেপ জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। আমাদের তরফ থেকে চিন্তা ভাবনা হচ্ছে, এই বিষয়ে কাউন্সিল অফ অ্যাডভাইজার আছেন, তারা দেখবেন। সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই, তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন, ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব, এরকম তো আর উনি বলেন না। এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো কি এক্সপেকটেশন, তারা কি চায় সেটার উপরেই মূলত এটা ডিপেন্ড করবে। রাষ্ট্র সংস্কারের কমিশনগুলোর সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নিতে চায় সরকার। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেই ঐক্যমত কমিশনই। 15 ফেব্রুয়ারি কনসেনসাস কমিশন, ঐক্যমত্য কমিশনের প্রথম মিটিংটা হবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে। যেই 6টা কমিশনে যেই রিপোর্টগুলো এসছে, সেই রিপোর্টগুলো নিয়ে প্রথমবারের মতো প্রত্যেকটা যারা যারা পলিটিক্যাল পার্টি আছেন তাদের সাথে কথা ডায়ালগটা শুরু হবে। এছাড়া যৌথ বাহিনীর চলমান অপারেশন ডেভিল হান্ট নিয়েও কথা বলেন প্রেস সচিব। চিফ অ্যাডভাইজারের তরফ থেকে বারবার বলা হয়েছে কোনোভাবেই হিউম্যান রাইটস ভায়োলেশন হতে দেওয়া হবে না। যারা যারা অন্যায় অত্যাচারের সাথে জড়িত, যাদের এগেনস্টে সুস্পষ্ট অভিযোগ আছে ক্রাইমের, তাদেরকেই এই অপারেশন ডেভিল হান্টে আওতায় আনা হচ্ছে। ফ্যাসিবাদী জামানায় যারা সন্ত্রাস আর দুর্নীতিতে জড়িত ছিল তাদের বিচারে সরকারের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমরা তাদেরকে বলেছি যে খুব দ্রুত এটা জানার বিষয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ ছাত্রলীগের নামে দেশে কেউ রাজনীতি করতে পারবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দ্য হিরোজ অফ ঢাকা ইউনিভার্সিটির অনুষ্ঠানে একথা জানান নাহিদ ইসলাম। এ সময় সার্জিস আলম বলেন, অপারেশন ডেভিল হান্ট শুধুমাত্র আওয়ামী লীগ ছাত্রলীগের জন্য নয়, অন্য রাজনৈতিক দলের কেউ অপরাধ করলে তাদেরও আইনের আওতায় আনা হবে। অনুষ্ঠানে সবাইকে ফ্যাসিজমের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। যারা বুক পেতে দিয়েছেন, যারা গুলি খেয়েছে। জুলাই অভ্যুত্থানে 6 মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের নিয়ে দ্য হিরোজ অফ ঢাকা ইউনিভার্সিটি অনুষ্ঠানের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই সংগ্রামের সময়গুলি জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর চালানো হামলার ভিডিও প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এ সময় স্বৈরাচার শেখ হাসিনার নির্মমতার বর্ণনা দেন আহতরা। বিভিন্ন হামলায় যারা যুক্ত ছিল, ফৌজদারি অপরাধে অভিযুক্ত যারা ছিল তাদেরকে বিচার আওতায় আনতে হবে। দল মত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করে আমাদের এই
পুরো দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা বলছেন এ দেশের বুকে আর কোনো স্বৈরাচারের স্থান হবে না। তাদের প্রত্যাশা আগামীতে নতুন এক বাংলাদেশ গড়ার। আমরা দলমতের পরিচয়ের ঊর্ধ্বে এসে আমাদের যেটুকু রিসোর্স ছিল আমরা চেষ্টা করেছি ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যতটুকু কন্ট্রিবিউট করা যায়। ফলে গেস্ট রুমে গণরুমে নির্যাতন চালিয়েছে এইসব সন্ত্রাসীদের কিন্তু আমরা এখন দৃশ্যমান বিচার দেখতে পাই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন খুব শীঘ্রই আজকের অনুষ্ঠানের পরে এ ব্যাপারে তাদের মন্তব্য জানাবেন। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় গত 16 বছর ধরে ছাত্রলীগের ক্যাডারদেরকে শিক্ষক হিসেবে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের শিক্ষক মহোদয়কে, নতুন প্রশাসনকে, নতুন সিন্ডিকেট সবাইকে বলবো তাদের বিরুদ্ধে কোনো কমিশন করে ব্যবস্থা নেওয়া হবে কিনা। অনুষ্ঠানে অপারেশন ডেভিল হান্ট নিয়ে কথা বলেন সমন্বয়করা। বলেন অন্যান্য রাজনৈতিক দলের কেউ অপরাধ করলে তাদেরও আইনের আওতায় আনা হবে। ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে, তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। সেই কার্যক্রম যদি সমন্বয়কের নাম ব্যবহার করে কেউ করে, তাকেও গ্রেফতার করতে হবে। আমরা চাই না এই মাদার পার্টির পারপাস সার্ভ করার জন্য বিশ্ববিদ্যালয়ে কোনো লাঠিয়াল বাহিনী তৈরি হোক। বিশ্ববিদ্যালয় ডাকসু কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচন চলবে, এখানে প্রত্যেকটা শিক্ষার্থী নেতা হয়ে উঠুক। সেখানে প্রত্যেকটা শিক্ষার্থী কোনো দলের নেতা না হয়ে শিক্ষার্থীদের নেতা হয়ে উঠুক। আওয়ামী লীগ, ছাত্রলীগের নামে দেশে কেউ রাজনীতি করতে পারবে না বলেও জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এখনো বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোষরা নানা ধরনের আস্ফালন দেওয়ার চেষ্টা করে। আমরা বলতে চাই যে জুলাই মাসকে ভুলে যাবেন না, জুলাইয়ের চেতনা শেষ হয়ে যায়নি। যদি বিন্দু পরিমাণ আস্ফালনের চেষ্টা করেন, আমরা দ্বিগুণ শক্তিতে প্রতিহত করব আপনাদেরকে। অন্তর্বর্তী সরকার রয়েছে, আমরা আইনের ভিত্তিতেই বিচার নিশ্চিত করতে চাচ্ছি। আইনের ভিত্তিতেই আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড়া করাবো এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। অনুষ্ঠানে গণ আন্দোলনে আহত 173 জন শিক্ষার্থীকে উত্তরীয় পরিয়ে ক্রেস্ট প্রদান করা হয়। সকল ভাই বোন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামনে আরও কিছু হতে পারে এমন শঙ্কা প্রকাশ করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সকালে জুলাই গণ অভ্যুত্থানে কয়েকটি শহীদ পরিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় শহীদ পরিবারের সাথে পুনর্বাসন ও আর্থিক ক্ষতিপূরণ সহ নানা ইস্যুতে আলোচনা করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে দেখা করেন শহীদদের স্বজনরা। এ সময় 21টি শহীদ পরিবার এবং 7 জন আহতদের মধ্যে আর্থিক চেক হস্তান্তর করেন তিনি। এর মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু হলো। এ সময় শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি, আহতদের আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, যাদের ত্যাগের বিনিময়ে আজকে নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে জনগণ, তাদের জন্য সর্বোচ্চটা করবে দেশ। তো সবসময় ভাবি যাদের কারণে, যাদের ত্যাগের বিনিময়ে দেশটা আজকে নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে, তাদের জন্য দেশ কি করতে পারে। রাষ্ট্রের এবং রাষ্ট্রের জনগণের যে জবাবদিহিতা, এই যে বিশাল একটা পরিবর্তন, সেটা কোনো নীতি দিয়ে মাপা যায় না, এমন একটা পরিবর্তন। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগকারীরা ইতিহাসের স্রষ্টা। যে জাতি ইতিহাস মনে রাখবে না, সে জাতির কোনো ভবিষ্যৎ নেই। বিগত সরকারের লোক এখনো বিভিন্ন মহলে আছে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যারা দেশে বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। এটা ছাড়া আমাদের কোনো গতি নেই। তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়ে তুলতে পারবো। এটার জন্য আমরা পারি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে প্রতিটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহযোগিতা পাবে। ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ দুটি অর্থবছরে সঞ্চয়পত্রের মাধ্যমে এই সহযোগিতা দেয়া হবে। জুলাইয়ে আহতরা দুটি মেডিকেল ক্যাটাগরি অনুযায়ী সুবিধা পাবেন। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। পুলিশের ব্যাপক লাঠিচার্জ ধরপাকড়ের পর শেষ পর্যন্ত শাহবাগ মোড়ের অবরোধ ছেড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। পুলিশের জলকামান আর লাঠিচার্জে গুরুতর আহত হন বেশ কয়েকজন, আটকও করা হয় কয়েকজনকে। ৩ ঘন্টারও বেশি সময় পর শুরু হয়েছে শাহবাগে যান চলাচল। অবরোধের কারণে সবগুলো সড়কেই গাড়ির দীর্ঘ সারি ও তীব্র যানজট দেখা যায়। বিকেল 4:30টার দিকে সড়ক ছেড়ে জাদুঘরের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। বেলা 2টার দিকে হঠাৎ করেই পুলিশের জলকামান নিক্ষেপ, পানির তোড়ে খানিক সরে গিয়ে আবারও রাস্তায় বসে পড়েন নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আন্দোলনরত নারী সদস্যরা রাস্তা না ছাড়লে টিয়ার শেল নিক্ষেপ করার সিদ্ধান্ত নেয় পুলিশ। এতে কিছু সময়ের জন্য ছত্রভঙ্গ হয়ে যান তারা। সকাল থেকেই শাহবাগের আশপাশে জড়ো হচ্ছিলেন শিক্ষকরা। দুপুর 1টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। শিক্ষকদের দাবি ফিরিয়ে দিতে হবে তাদের চাকরি। আমাদের চাকরি দিয়া কেন চাকরিটা নিল? আমাদের সম্মান দিয়ে কেন সম্মানটা নিল? প্রথম দাবি এবং দ্বিতীয় দাবি চাকরি করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের যৌক্তিক দাবি, আমরা যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। জলকামান, টিয়ারশেল আর লাঠিচার্জে আহত হন নারী আন্দোলনকারীরা। আটক করা হয় বেশ কয়েকজনকে। পুলিশের বল প্রয়োগের নিন্দা জানান নিয়োগ বাতিল হওয়া প্রাথমিকের শিক্ষকরা। আমরা তো অবহেলিত, এটা তো আমাদের দোষ না। আমাদেরকে সরকারে ৬,৫৩১ জনকে সরকার নিয়োগ দিছে, আবার কেন সরকার ৩১ জন রিডের জন্য আমাদেরকে বাতিল করলো? তবে পুলিশ জানায় দফায় দফায় অনুরোধ করা হয় সড়ক ছেড়ে দেওয়ার জন্য। জনভোগান্তি সৃষ্টি হলে কোনো ছাড় নয় বলেও হুঁশিয়ারি দেন রমনার ডিসি। এখানে যে গুরুত্বপূর্ণ মোড়ে আছে, আমরা তো সেই জন্যই করতেছি যে এরা যেন উঠে যায়, আমরা যেন যান চলাচলটা স্বাভাবিক রাখতে পারি। তাদের যে বিষয়টা আছে আমি নিজে দেখতেছি যে আমি কোন জায়গায় যাওয়া লাগে আমি নিয়ে যাব। আমি অলরেডি ওদের সাথে কথা বলাইছি, প্রতিনিধি পাঠাইছি, তারপরে আবার হঠাৎ করে আসছে। দফায় দফায় আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে পুলিশ। তবে এক পাশ থেকে সরিয়ে দিলে আবার অন্য প্রান্তে গিয়ে বসে পড়ছেন নিয়োগ বঞ্চিত শিক্ষকরা। তারা বলছেন এই যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। পুরো সময়ে আংশিক চালু ছিল যান চলাচল। বিকাল 4:30টার দিকে আবারও শুরু হয় পুলিশি অ্যাকশন। এ দফায় প্রায় সবাইকে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে বসে পড়েন চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সেখান থেকে দেওয়া হয় 6 দফার আলটিমেটাম। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় আত্মহত্যা করব। চতুর্থ দাবি, পুলিশ কর্তৃক আমাদের যে ভাই বোন এখন হসপিটালাইজ আছে, চিকিৎসাধীন আছে, এই চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মঙ্গলবারের কর্মসূচিতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগে হাইকোর্টের রায় পুনর্বিবেচনার আপিল করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কারে পরামর্শক কমিটির প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। কিছু সুপারিশ বাস্তবায়নে অন্য মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এর জন্য চেষ্টা করব। আর কিছু সুপারিশ বাস্তবায়নে সরকারের নীতিগত সিদ্ধান্তের দরকার। আমি জানি বর্তমান সরকার শিক্ষকগণের জীবনের মান উন্নয়ন ও সামাজিক মর্যাদা উন্নয়নে ইতিবাচক মনোভাব পোষণ করেন। এক মোজাম্মেলের কতগুলো বাড়ি? গাজীপুরে এই প্রশ্ন এখন সবার মুখে মুখে।
পৌরসভার চেয়ারম্যান থাকার সময় যে মোজাম্মেল থাকতেন ভাঙা টিন শেডে, তার এখন গাজীপুরের সম্পদের পাহাড়। অনুসন্ধানে গাজীপুরেই তার 4টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। এছাড়া তার আছে একরের পর একর জমি। তার যেসব সম্পত্তি ভাড়া দেয়া, সেখান থেকে ভয়ে পালাচ্ছেন ভাড়াটিয়ারা। পলাশ প্রধান ও হোসাইন আলী বাবুকে সাথে নিয়ে মনিরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। এক আকম মোজাম্মেলের যে কত সম্পত্তি গাজীপুরে, তার কোনো ইয়ত্তা নাই। নামে বেনামে, অর্থাৎ তার নামে এবং তার আত্মীয় স্বজনের নামেও তিনি সম্পদ গড়েছেন প্রচুর, এবং সেগুলোর কোনো সঠিক সংখ্যা বা পরিসংখ্যানও নাই। কারণ কি, তিনি সহ তার আত্মীয় স্বজন সবাই এখন মোটামুটি পলাতক। এই যেমনটি একটি টিন শেডের ভবনের পাশে আমি যেখানে দাঁড়িয়েছিলাম, তিনি সেখানে পৌরসভার মেয়র যেখানে বা পৌরসভার চেয়ারম্যান যখন ছিলেন, তখন তিনি সেখানে ছিলেন। মন্ত্রী হওয়ার পর থেকে তিনি ফুলে ফেঁপে ওঠেন। গাজীপুরে এরকম 9তলা বিল্ডিংয়ের মতো আরও বহুত সম্পত্তি তিনি গড়ে তুলেছেন। পলাতক সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আকম মোজাম্মেল হকের ভিটে বাড়ি এই টিন শেড ঘর। 1973 সাল থেকে 15 বছর ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান। 1989 সাল থেকে টানা 4 বার পৌরসভার চেয়ারম্যান ছিলেন। 2008 সালে এমপি হন। 2014 সালে মন্ত্রী হয়েই সম্পদের পাহাড় গড়তে থাকেন মোজাম্মেল হক। টিন শেড বাড়িটির সামনেই গড়ে তুলেছেন 9তলা ভবন, শহরের জোড়পুকুর এলাকায়, যা মন্ত্রী সাহেবের টাওয়ার নামে পরিচিত। এই টিন শেড বিল্ডিংটা কার? এটা ওই মোজাম্মেল সাহেব আর কি। যখন সিটি কর্পোরেশনের ছিল, চেয়ারম্যান ছিল, তখন থেকে এখানে থাকতো আর কি, দেখতাম। মন্ত্রীর পর তো আর এখানে থাকে না, তো ঢাকায় মন্ত্রীর বাইরে থাকে আর কি। এই বিল্ডিংটা কার? এই 10তলা বিল্ডিং? ওটা 9তলা, ওটা মোজাম্মেল সাহেবের। ওইটা মোজাম্মেল। এটা কবে করছে? এটা করছে প্রায় বছর 2 হলো। মোজাম্মেল হক বাড়িটি করে তার ছেলেকে দিয়ে দিয়েছেন। সরেজমিন দেখা যায়, সেখানে থাকা দোকান ও বাসাবাড়ির ভাড়াটিয়ারা ভাঙচুরের ভয়ে সব গুটিয়ে নিচ্ছেন। জয়নাল ভাই, আপনি কি এই বিল্ডিং এর কেয়ারটেকার, তাই তো? জি। বিল্ডিংটা কার? এটা হচ্ছে মন্ত্রী সাহেবের ছেলে। বিল্ডিংয়ে কি খালি হয়ে গেছে নাকি? হ্যাঁ, বিল্ডিং অলরেডি খালি হয়ে গেছে। এই আতঙ্কে ভাঙচুর ও পরে হামলার পর সম্প্রতি আলোচনায় আসে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের দোতলা এই বাড়ি। মাত্র কয়েক বছরে ধীরাশ্রম দাক্ষিণ খান এলাকায় করেছেন আলিশান বাড়ি। বাড়িটির বিপরীতে আছে বিশাল শান বাঁধানো পুকুর ও বাগান। তার পাশেই প্রায় 1 একর জমি, পুরোটাই আকম মোজাম্মেল হকের। মজার তথ্য হলো, কোটি কোটি টাকার সম্পত্তি হলেও 2023 সালের নির্বাচনী হলফনামায় এই বাড়ির দাম দেখানো হয়েছে 40 লাখ টাকা। আরও মজার তথ্য হলো, পুরো বাড়ির আসবাবপত্রের দাম মাত্র 1.5 লাখ টাকা। আর কয়েক হাজার ফুটের বাড়ি হলেও আয়তন দেখানো হয়েছে মাত্র 1500 ফুট। এই বাড়ির আশপাশের সবাই মোটামুটি মোজাম্মেল হকের আত্মীয়। শুক্রবার হামলার পর পুরো এলাকা এখন মানুষশূন্য। এটা পরে করা হয়েছে, এটা জমি আগে কেনা ছিল, পরে করা হয়েছে। এটা ওটা মন্ত্রিত্ব পাওয়ার পরে করা হয়েছে। আর ধীরাশ্রমে যে তার বাড়ি বলা হয়, ওটা তার নিজস্ব বাড়ি, আর এইগুলি হচ্ছে তার ক্রয়কৃত বাড়ি। আর মাধববাড়ি মোড় মধ্য সাহেবিতি যে 4তলা যে ইয়াটা আছে মসজিদ, ওটা মন্ত্রী মসজিদ নামে আমরা চিনি। ওইখানে অনেক ব্যয়বহুল টাকা খরচ করে উনি একটা বড় মসজিদ করছেন। মন্ত্রী হওয়ার আগে শুধু এই টিন শেড এটাই ছিল, আর পরে যেটা করছে এটা বিল্ডিং করছে বা মসজিদ করছে, যাই করছে। এ তো গেল গাজীপুর শহরের কথা। সাবেক মন্ত্রী মোজাম্মেল হক তার সংসদীয় এলাকা কালিয়াকৈরেও করেছেন বাড়ি, কিনেছেন একরের পর একর জমি। উপজেলার চা বাগান এলাকায় 7 বিঘা জমি আছে তার। মহানগর ও জেলা মিলে মোজাম্মেল হকের প্রায় 8 একর জমির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া নামে বেনামে সম্পত্তি ও ব্যবসার খোঁজ পেয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, গাজীপুর। পিরোজপুরের সাবেক 2 সংসদ সদস্য সম রেজাউল করিম ও মহিউদ্দিন মহারাজ ও উপজেলা চেয়ারম্যান মিরাজ মহারাজের বিরুদ্ধে দুদকে মামলার সুপারিশ করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়, জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। পাশাপাশি 1600 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 11 জন ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদের জন্য দেয়া ডিও লেটারটিও সত্যতাও নিশ্চিত করেন স্থানীয় সরকার উপদেষ্টা। বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে এখনও প্রশাসক নিয়োগ দেয়া হয়নি, এই কারণে নাগরিকরা নানা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই এই পদগুলোতে নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানান উপদেষ্টা। যাদের ব্যাপারে প্রাথমিক তদন্তে উঠে এসেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদেরকে সর্বোচ্চ যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে করে এ ধরনের লুটপাট করার সাহস আর কখনো কেউ ভবিষ্যতে দেখাতে না পারে, সে বিষয়ে আমাদের মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবে।
সময় মাত্র 4 দিন থাকলেও এখনও প্রায় 46,000 হজ যাত্রীর জন্য বাড়ি তাঁবু ভাড়া সহ 4 চুক্তি করেনি বেসরকারি হজ এজেন্সিগুলো। এ নিয়ে অসন্তোষ জানিয়েছেন খোদ ধর্ম উপদেষ্টা। সতর্ক করে বলেছেন 14 ফেব্রুয়ারির মধ্যে চুক্তি করতে হবে, সময় বৃদ্ধির সুযোগ নেই। নিবন্ধিত কেউ যেতে না পারলে দায় নিতে হবে এজেন্সিগুলোকে। এছাড়া ওমরা হজের সময় বিমানের টিকিটের দাম দ্বিগুণ 3 গুণ বৃদ্ধির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। হজের জন্য বাংলাদেশ থেকে কোটা ছিল 1,27,000, তবে সরকারিভাবে 5,200 জন ও বেসরকারিভাবে 81,900 জন নিবন্ধন করেছেন। কিন্তু সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নিবন্ধিত হজযাত্রীদের জন্য বাড়ি, তাঁবু, পরিবহন ও ক্যাটারিংয়ের জন্য এখনও চুক্তি করেনি 70 লিড এজেন্সির মধ্যে 32টি। এর আওতায় রয়েছে প্রায় 46,000 হজযাত্রী, অথচ চুক্তির সময় আছে মাত্র 4 দিন, 14 ফেব্রুয়ারি পর্যন্ত। এ নিয়ে অসন্তোষ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। নিবন্ধিত বাংলাদেশের কোনো ভাই বোন যদি হজে যেতে না পারে, এর দায় আমরা নেব না। এবং 14 তারিখ রাতেই 12টা 1 মিনিটে সমস্ত সিস্টেম ক্লোজ হয়ে যাবে। এখন কেউ যদি বলে যে আমাদের বাড়ান, মন্ত্রীর কাছে চিঠি লিখেন, ফোন করেন, ইট ইজ নট পসিবল। যদি কোনো এজেন্সি নিয়মকানুন ভঙ্গ করে মিসকন্ডাক্টের অভিযোগে যদি অভিযুক্ত হয়, তার লাইসেন্স বাতিল হবে পেনাল্টির অবস্থায়, সেটা ফাইন্যান্সিয়াল বলেন, এবং লাইসেন্স তো বাতিল হবে, ইন এডিশন যে আর্থিক যে দণ্ড সেটাও আসবে, সেটা ব্যবস্থা আছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করেন নির্ধারিত 14 ফেব্রুয়ারির মধ্যে সব চুক্তি সম্পূর্ণ করতে পারবে এজেন্সিগুলো। তারা প্রত্যেকেই বাড়ি ভাড়ার জন্য ওদের লোক কাজ করতেছে এবং তারা আমাদের কথা দিয়েছে যে 14 তারিখের আগেই তাদের বাড়ি ভাড়াগুলো কমপ্লিট হবে। এবার হজে যেতে পারছেন না কোনো শিশু বা অপ্রাপ্তবয়স্করা। উপদেষ্টা জানান, কেউ নিবন্ধন করে থাকলে বাদ পড়বেন। শিশুদেরকে নেওয়া যাবে না, ছোট বাচ্চাদেরকে নেওয়া যাবে না। ওমরা হজ ঘিরে এজেন্সি ও এয়ারলাইন্সগুলো সিন্ডিকেট করে টিকিটের দাম নেয় দ্বিগুণ 3 গুণ। উপদেষ্টা বলেন, এক্ষেত্রে যাত্রীর নাম, পাসপোর্ট ছাড়া বুকিং প্রথা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে এজেন্সিরা গ্রুপের নাম দিয়ে, গ্রুপ বলে একজনে 20-30টা করে সিট বিমানের বুক করে রাখে, তারপরে এগুলো দ্বিগুণ 3 গুণ 4 গুণ বৃদ্ধি করে বিক্রি করে। এখন একটা সিদ্ধান্ত হয়ে গেছে, এখন যদি বুকিং করতে হয় তাহলে যাত্রীর নাম দিতে হবে, পাসপোর্ট নাম্বার দিতে হবে। ধর্ম উপদেষ্টা বলেন, যারা ওমরা হজের বিমানের টিকিটের অস্বাভাবিক দামের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে গঠিত 7 সদস্যের টিম 15 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিবে। সেই সাথে কারসাজি রোধে মনিটরিংয়ে থাকছে টাস্কফোর্সও। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। পদবঞ্চিতদের আন্দোলনের মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রাত 8:30টার দিকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। কমিটি বিলুপ্তের ঘটনায় প্রায় 4 ঘণ্টা পর যমুনা সেতু ও রেলপথ অবরোধ প্রত্যাহার করে পদবঞ্চিতরা। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় রেল ও যান চলাচল। এর আগে বিকেল 3:45টার দিকে সিরাজগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি বাতিলের দাবিতে সেতুর পশ্চিম মহাসড়ক অবরোধ করে পদবঞ্চিতরা। এতে বন্ধ হয়ে যায় উত্তরবঙ্গের সাথে সকল প্রকার যান চলাচল। পরে মহাসড়কের পাশাপাশি রেলপথও অবরোধ করে পদবঞ্চিত শিক্ষার্থীরা। রেল ও যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহাসড়কের সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। সংকোচনমূলক ধারা বজায় রেখেই অর্থ বছরের দ্বিতীয়ার্ধে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। পরিবর্তন নেই নীতি সুধার এবং বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতেও। গভর্নর জানান, সবকিছু ঠিক থাকলে জুনের মধ্যেই মূল্যস্ফীতি নামবে 7 থেকে 8%, প্রবৃদ্ধি হবে 5%-এর উপরে। অনুষ্ঠানে ব্যাংকিং খাতের সংস্কার এবং পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেন গভর্নর। অর্থনীতিতে সবচেয়ে বড় মাথাব্যথার কারণ উচ্চ মূল্যস্ফীতি। এতে সবচেয়ে বেশি বেকায়দায় নিম্ন আয়ের মানুষ। তাই এটি নিয়ন্ত্রণে শুরু থেকেই কঠোর অবস্থানে গভর্নর। দায়িত্ব নিয়েই কয়েক দফা নীতি সুধার বাড়িয়ে সংকোচনমূলক মুদ্রানীতিকে আরও সংকোচন করেন তিনি। অর্থ বছরের শেষ 6 মাসের জন্য ঘোষিত মুদ্রানীতিতে নীতি সুধার অপরিবর্তিত রেখেছেন গভর্নর। বলেন, প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানের চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বেশি গুরুত্বপূর্ণ। জুনের মধ্যে মূল্যস্ফীতি 7% নামলে ঋণের সুধার নামিয়ে আনার আশ্বাস দেন তিনি। আমাদের যে বর্তমান মনিটারি পলিসি স্ট্যান্স, এটা এখনো অ্যাপ্রোপ্রিয়েট
দিস টাইটনেসটা একটু থাকবে, টাইটনেসটা আমরা চাইবো রাখতে, এবং এটাই আমরা কন্টিনিউ করব। কতদিন? আমার ব্যক্তিগত মত হচ্ছে যে আমরা যদি ইনফ্লেশনকে আমরা সত্যি 7%-এর নিচে নামিয়ে আনতে পারি, তখন আমরা পলিসি রেটকেও নামিয়ে আনব। এই বছরের দ্বিতীয়ার্ধেই আমরা এই আনওয়াইন্ডিং অর্থাৎ পলিসি রেটটাকে নামিয়ে আনার ব্যাপারে আমরা হয়তো সিদ্ধান্ত নিতে পারব। বৈদেশিক লেনদেন এবং আর্থিক হিসাবের পাশাপাশি স্থিতিশীল রয়েছে বিনিময় হার, চাপ কমেছে ডলারের উপরও, তাই সামনের দিনে আমদানিজনিত মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা নেই। চাহিদার যে একটা সিজনাল ডিম্যান্ড, সেটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসেই শেষ হয়ে যাবে, মানে কমে যাবে। এই এক্সচেঞ্জ রেটটা উপরে বড় কোনো চাপ আসবে না। এক্সচেঞ্জ রেটের উপর চাপ যদি না পড়ে, তাহলে আমাদের ডিমান্ড ম্যানেজমেন্ট পলিসি সাপোর্টে আমাদের ইনফ্লেশনটা আস্তে আস্তে কমে আসবে বলে আমরা মনে করি। বেশ কয়েকটি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে জানিয়ে গভর্নর বলেন, দুর্বল ব্যাংকগুলোকে প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হচ্ছে, পাশাপাশি চলবে সংস্কার কার্যক্রম। আমরা ব্যাংকিং খাতে সংস্কার নিয়ে কাজ করছি। একটু লিকুইডিটি ক্রাইসিসে আছে, আমরা তাদেরকে লিকুইডিটি সাপোর্ট দিয়েছি, প্রয়োজনে আরও সাপোর্ট দেব। ক্ষুদ্র ডিপোজিটর তারা যেন খালি হাতে ফিরে না যায় কোনো ব্যাংক থেকে, তাদের স্বার্থ আমরা সবসময় দেখব। প্রত্যেকটা ডিপোজিটরি স্বার্থই আমাদের দেখব, সেটা আমাদের সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব। কিন্তু এখানে আমাদের সংস্কার কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাব। পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক সঠিক পথে রয়েছে বলেও জানান গভর্নর। পাচারকৃত সম্পদ উদ্ধারের ব্যাপারে আমরা ইন্টারন্যাশনাল আইন কানুন মেনে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বইমেলার একটি স্টলে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বই রাখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশকের দেয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে প্রকাশক শতাব্দী ভবকে গ্রেফতার করে পুলিশ। সন্ধ্যায় স্টলের সামনে ভিড় করে তসলিমা নাসরিনের বই রাখার প্রতিবাদ জানায় একটি পক্ষ। বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ শতাব্দী ভবকে মেলার কন্ট্রোল রুমে নিয়ে যায়। এ সময় কন্ট্রোল রুম ঘিরে রাখে প্রতিবাদকারীরা। এক পর্যায়ে শতাব্দী ভবকে থানায় নিয়ে যেতে চাইলে তার উপর হামলার চেষ্টা চালায় বিক্ষুব্ধ বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তাকে থানায় নেওয়া হয়। রমনা জোনের ডিসি মাসুদ আলম জানান, তার বিরুদ্ধে মামলা দায়ের এবং সব্যসাচী স্টলটা বন্ধ রাখা হয়েছে। এদিকে বইমেলায় এমন ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে মিছিল করেছে কয়েকটি ছাত্র সংগঠন। সরাসরি বলে যে ভাই, আমরা তো তোমাদেরকে উদ্দেশ্য করে বলি নাই, যারা তাসলিমা নাসরিনের বই সরাইতে চাইছে আমি তাদেরকে উগ্রবাদী বলছি। বাংলা একাডেমির যে কর্তৃপক্ষ, তাদের সাথে কথা বলেছি। হ্যাঁ, এটা স্টল বন্ধ থাকবে। 2 নম্বর, তার বিরুদ্ধে যে অভিযোগ আছে তাকে আমরা এখন গ্রেপ্তার করতেছি, নিয়ে যাব, থানায় নিয়ে যাব। আমরা খতিয়ে দেখে তার বিরুদ্ধে সে যতটুকু অপরাধ করেছে এই অপরাধের জন্য আমরা মামলা দিব। সব্যসাচীর উপর যে ন্যাক্কারজনক হামলাটা করলো, আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে যে ঘটনা, সেই ঘটনার দায় কিন্তু আমাদের এই ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং তার যে দায়িত্বপ্রাপ্ত লোকজন রয়েছেন, তারা কেউই এড়াতে পারেন না। বিডিআর হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আয়াতুল্লাহ বেহেশতি। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি তৎকালীন বিডিআর থেকে যারা চাকরি হারিয়েছে তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান। বলেন, যারা ন্যায় বিচার পায়নি তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। নিরপরাধীদের সব ধরনের সুযোগ সুবিধা ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। এ সময় বিডিআর পরিবারের সদস্যদের 6 দফা দাবি আদায়ে মঙ্গলবার থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন বেহেশতি। জানান, মঙ্গলবার সকালে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি দিয়ে শুরু হবে প্রতিবাদ। পদত্যাগ করলেন সংঘাত কবলিত ভারতীয় রাজ্য মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। রাজ্যের বিধানসভায় অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার আগেই এই সিদ্ধান্ত নিলেন তিনি। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে পদত্যাগপত্র জমা দেন বিজেপি নেতা বীরেন সিং। মণিপুরে দীর্ঘ সময় ধরে চলা সংঘাতের জেরে বেশ কিছুদিন ধরেই তার নেতৃত্ব নিয়ে বিরোধিতা দেখা দিয়েছে বিজেপির মধ্যে। দলের বাইরেও পড়তে হয়েছে চাপে। সোমবার বিধানসভায় অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার কথা ছিল বীরেন সিং এর। ধারণা করা হচ্ছিল স্বয়ং বিজেপি থেকেই উত্থাপিত হতে পারে প্রস্তাব। স্বাধীনতা পরবর্তী সময়ে বীরেন সিং এর শাসনামলে সবচেয়ে বেশি সংঘাত সহিংসতা দেখেছে ভারতীয় উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যটি। ইনজুরির কারণে বেশ কয়েকটা দল তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড পরিবর্তন করতে বাধ্য হয়েছে। জানা গেছে, ইনজুরি না থাকলে বাংলাদেশ দলের নির্বাচকরাও দল বদলের পক্ষে না। সেক্ষেত্রে একদম শেষ পর্যন্ত তারা ফিজিওর রিপোর্টের অপেক্ষায় থাকবেন। এরই মধ্যে অনুশীলনে চোট পেয়েছিলেন সৌম্য সরকার, যদিও জানা গেছে সৌম্যের চোট গুরুতর না।
মানুষ লজ্জায় মুখ লুকোয়, সৌম্য সরকার লুকোলেন কষ্টে, চোট পাওয়ার কষ্টে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনার কষ্টে। সোমবার হোম অব ক্রিকেটের সেন্টার উইকেটে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পে মৃত্যুঞ্জয় চৌধুরীর লাফিয়ে ওঠা বলে আঙুলে চোট পান সৌম্য। এরপর মাটিতে লুটিয়ে পড়েন, ফিরে যান ড্রেসিং রুমেও। সেই একই আঙুল, ওয়েস্ট ইন্ডিজে যে আঙুলের ইনজুরিতে পড়ে 1 মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল বাঁহাতি এই ওপেনারকে। তবে কি পুরনো চোটের বলি হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করবেন মিস্টার 59? জানা গেছে সৌম্যের চোট গুরুতর না। টিম ফিজিওর প্রাথমিক চিকিৎসাতেই সেরে উঠেছেন বাঁহাতি ওপেনার। আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফি মিসের শঙ্কার মেঘও কেটে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির দল পরিবর্তনের শেষ দিন 12 তারিখ। এরই মধ্যে ইনজুরির কারণে বেশ কয়েকটা দল তাদের স্কোয়াড পরিবর্তন করতে বাধ্য হয়েছে। ইনজুরি না থাকলে বাংলাদেশ দলের নির্বাচকরাও দল বদলের পক্ষে না। সেক্ষেত্রে একদম শেষ পর্যন্ত তারা ফিজিওর রিপোর্টের অপেক্ষায় থাকবেন। এছাড়া শোনা গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেন হাসান মাহমুদ, তবে ট্রাভেলিং রিজার্ভ কিংবা স্ট্যান্ড বাই হিসেবে না। নাজমুল হোসেন শান্তদের অনুশীলনে সাহায্য করতেই তাদের সঙ্গী হতে পারেন হাসান। মূলত অনুশীলনের সুবিধার্থে কয়েকজন ক্রিকেটারকে দুবাই উড়িয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের, তাদেরই একজন হাসান। 20 তারিখ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিরুদ্ধে। 14 তারিখ দল দুবাইয়ে যাবে, সেখানে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি 2 ম্যাচ পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।